আমরা আমার সঙ্গে পরিবহন দপ্তরের আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি তরণীকান্তি জি আছেন। আমরা পরিবহন দপ্তরে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা এই সম্পর্কে সবাই এটা সম্পর্কে আপনারা জানতেন যে দীর্ঘদিন ধরে যারা গাড়ির মালিকরা এরা দাবি করে আসছিল যে তাদের গাড়ি ভাড়া বাড়ানোর জন্য, এবং এটা আমরা সকলেও জানি যে গত 2018 সালে আমাদের সরকার যখন আমরা প্রথমে সরকারে বসি, বিগত 2012 সাল বিগত সরকারের ওই সময় থেকে 2018 সাল পর্যন্ত বিভিন্ন সময় দাবি থাকা সত্ত্বেও বা ডিজেল পেট্রোলের দাম বাড়ার সঙ্গেও তারা সেখানে ভাড়া বাড়েনি। একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সরকারি ঘোষিত ভাড়া ছাড়াও যার যার মতো করে নিত। তো সরকারে এসে আমরা উপলব্ধি করেছি যে মানুষের যেভাবে আমাদের রাজ্যের মানুষের তাদের যেরকম যাত্রী পরিষেবা তাদের সুযোগ পেতে হবে, সঠিকভাবে যাতে এই পরিষেবার কারণে কোথাও না পেয়ে তাদের অসুবিধা না হয় সেটা চিন্তা করে, সেই সঙ্গে পাশাপাশি যারা পরিবহন দপ্তরের এই যারা গাড়ির সঙ্গে যুক্ত যারা মালিকরা শ্রমিকরা তারাও যাতে কোথাও তাদের মুনাফা থেকে বা তাদের প্রয়োজনীয় অর্থ তারা না পায় বা পেতে পারে, সেজন্য আমরা ব্যবস্থা নিয়ে আমরা 2018 সালে ভাড়া বাড়িয়েছিলাম। বর্তমানে 2021 সাল এবং তার বেশ কয়েক মাস আগে থেকে আমরা সকলে জানি যে কোভিড-19 কারণে সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষ তথা রাজ্য আমরা যথেষ্টভাবে আমরা একটা বিরাট অসুবিধার সম্মুখীন, এবং এটা সকলে মিলে আমরা লড়াই করছি এটার থেকে মুক্তি পাওয়ার জন্য। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে আমরা এই পরিস্থিতি থেকে যাতে আমরা বেরোতে পারি তার প্রচেষ্টা আমরা করছি। ঠিক সেই সময়ে ইন্টারন্যাশনাল মার্কেটের যেখানে এই পেট্রোলিয়াম দ্রব্যের রেট বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশও সেখানে বাধ্য হয়ে সেগুলো রেট বাড়াতে হয়। সেই পরিস্থিতিতে যথেষ্টভাবে এটা অনেক ডিফারেন্স হয়েছে, এবং সেইখানে লক্ষ্য রেখে যখন গাড়ি মালিকরা দাবি করছে, ঠিক সেই সঙ্গে তখন আমাদের আলোচনার মধ্যে, এবং সেই সময় ঠিক কোভিড এই কারণে মানুষের যথেষ্টভাবে বিব্রত ছিল। আমরা সেটা রেখে আমরা এর মধ্যে আলোচনা করেছি, ক্যাবিনেটে আমরা আলোচনা করেছি, এবং সেখানে আমরা যাতে রাজ্যের মানুষ যাতে অসুবিধা না পড়ে, সেই সঙ্গে যারা গাড়ির মালিক তাদেরও যাতে ব্যবসা করতে পারে, এবং এটার জন্য অনেক বিচার বিবেচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের মাধ্যমে সেটা আমরা জানাতে চাই রাজ্যের মানুষকে যে আমরা কিভাবে সেই সিদ্ধান্তগুলো নিয়েছি। আমাদের এর সঙ্গে শুধু গাড়ি ভাড়া নয়, যাতে রাজ্যের মানুষকে বিভিন্নভাবে পরিষেবা দিতে পারি, নতুন নতুন কিছু আমরা যুক্ত করার চেষ্টা করেছি। এর মধ্যে বিশেষত আমরা এই জুলাই 2018 আমরা ভাড়া বাড়িয়েছিলাম। বর্তমানে এখানে 32% যেটা ইনক্রিজ হয়েছে পেট্রোল এবং ডিজেল এবং সিএনজির মধ্যে, এবং আদার ফ্যাক্টরস যেমনভাবে টায়ার বা আদার্স লুব্রিকেন্ট থেকে শুরু করে অ্যাসেসরিজ যেখানে রিলেটেড এই ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে, সেগুলো অনেক পরিমাণ বেড়ে গেছে। এই সমস্ত কিছু আমরা কনসিডারেশন নিয়ে আমরা ঠিক করেছি যে গাড়ি মালিকদেরও বাঁচতে হবে, রাজ্যের মানুষকে যাতে এই পরিষেবাতে খুব একটা অসুবিধার মধ্যে না পড়তে হবে, সেটা সমস্ত কিছু করে। যেখানে 32% শুধু পেট্রোল ডিজেল বেড়েছে, আদার্স এলসি বেড়েছে, সেখানে আমরা সরকার মোটামুটিভাবে
বিভিন্ন ক্যাটাগরিতে এটা আলাদা করা আছে। 25% অলমোস্ট আমরা আগের যে 2018 সালের জুলাই মাসে ভাড়া ছিল তার থেকে আমরা বাড়িয়েছি। যেমন ধরুন একটা এক্সাম্পল আমাকে বলতে হয়, অর্ডিনারি বাসের ক্ষেত্রে যেখানে পার কিলোমিটার 0.58 মানে 58 পয়সা ছিল, সেটা এবারে সেই অর্ডিনারি বাসের মধ্যে সেখানে 25% আমরা বাড়িয়ে সেখানে 0.73 পয়সা আমরা বাড়িয়েছি। মূলত এই অর্ডিনারি বাসগুলো মেইনলি অনেক বেশি পরিমাণ সার্ভিস হয়। মিনি বাসের ক্ষেত্রে ছোট বাস, সেই বাসগুলোর ক্ষেত্রে 2018 সালের জুলাই মাসে ছিল 0.72 পয়সা পার কিলোমিটার, সেখান থেকে বাড়িয়ে আমরা 0.90 পয়সা আমরা করেছি। এর মধ্যে এসি বাসেরও একটা ফেয়ার ছিল, তখন বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ ছিল, সেই জায়গায় আমরা না গিয়ে এসি বাস, সেখানে কি ডিজেল হবে কি সিএনজি হবে সেটা বড় কথা না, এটা একই ক্রাইটেরিয়াতে পড়বে। আগে ছিল ভ্যারাইটি করা, সেখানে আমরা ঠিক করেছি একই রকম হবে। ওই জায়গাতে আমরা ভাড়াটা বাড়াইনি, একটা 1 টাকা 22 পয়সা আমরা প্রতি কিলোমিটার রেখেছি, সেটা সিএনজি হোক কি ডিজেল হোক। মানুষ তো চলবে একটা গাড়িতে, প্যাসেঞ্জার কোথাও বলবে না আমি ডিজেল গাড়ি চলছে কি সিএনজি গাড়ি চলছে, এটা আগে কোথাও ছিল, সেটাকে আমরা পরিবর্তন করে একটা আইটেমে করেছি 1 টাকা 22 পয়সা। আবার নতুন ভাবে এ রাজ্যের বিভিন্ন অংশের মানুষের সুবিধার জন্য কিছু ব্যবস্থা আমরা রেখেছি। যেমন ধরুন ছোট বাস ক্যাটাগরিতে আমরা এনেছি। কিরকম? আমাদের এটা সবাই জানে যে আমাদের হিলি এরিয়া, বিশেষ করে নর্থ ত্রিপুরার বিভিন্ন জায়গা, কাঞ্চনপুর থেকে শুরু করে ভাঙবন থেকে শুরু করে এইগুলো হিল এরিয়া, অমরপুর দিক থেকে শুরু করে ওইদিকে কিছুটা হিল এরিয়া পড়ে, বাকি জায়গা আমাদের এই ক্ষেত্রে আমরা কিছুটা ক্যাটাগরি চেঞ্জ করে আমরা করেছি, যেখানে ছোট গাড়ি চালানোর ব্যবস্থা আমরা করেছি বিভিন্ন জায়গাতে। এবং ছোট গাড়ি 18 সিটারের বাস পাওয়া যায়, যেগুলো আমরা চাইছি চালু করতে। তার জন্য সেখানে পয়সা হবে 95 পয়সা পার কিলোমিটার। এটা অল্প বাস, অল্প জায়গায় যাবে, তাদের গাড়ি চলবে, তাতে মানুষের পক্ষে সুবিধা হবে। আলাদা করে হিল এরিয়ার মধ্যে বিশেষ করে দুটো সেক্টরকে আমরা সেপারেট করেছি। একটা সেক্টর কাঞ্চনপুর টু ভাঙবন, আপনারা সকলে জানেন আমাদের খুব একটা ট্যুরিজম দপ্তরের একটা বড় জায়গা, যেখানে এই জম্পুই হিল ভাঙবন এরিয়া নিয়ে প্রচুর মানুষ যান সেখানে, এবং সেখানে যেতে গেলে তাদের এই যাতায়াত ব্যবস্থা একটা মসৃণ না হলে মানুষের যেতে খুব অসুবিধা হয়। কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে পারেন যান, কিন্তু যেখানে পাবলিক ভাড়া গাড়ি যেতে হবে সেখানে মানুষকে অসুবিধা হয়, মনোপলি তাদেরকে রেট দিতে হয়। কোনো গাড়ি যাবে, ছোট এলএমবি টেলএমবি গাড়িগুলো যায় সেখানে, আমরা ঠিক করি সেখানে এইখানে ছোট বাসগুলো আমরা চালু করি, যাতে মানুষ খুব ইজিলি যেতে পারবে এবং ভাড়াও তাদেরকে এটা সামঞ্জস্যের মধ্যে পড়বে। ওই পার্টিকুলার হিল এরিয়া, যে কাঞ্চনপুর টু ভাঙবন, যদনবাড়ি টু মন্দিরঘাট, এই দুটো খুব ইম্পর্টেন্ট সেক্টর আমাদের রাজ্যের। এখন ট্যুরিজম ক্ষেত্রে প্রচুর মানুষ যাচ্ছে, সেখানে আমরা মিনি বাস যারা যাচ্ছে 1 টাকা 20 পয়সা আমরা পার কিলোমিটার আমরা করছি। এতে কিছুটা পয়সা তাদেরকে দেওয়া হয়েছে বেশি, এই কারণে যাতে সেখানে গাড়ি যারা ব্যবসা করবে তাদের যাতে ইন্টারেস্ট হয়, এবং তাতে প্যাসেঞ্জারও যাতে অযথা যখন তখন যেভাবে পয়সা না দিতে হয়, একটা মিনিমাম পার্টিকুলার রেট গভর্নমেন্টের রেট থাকে। এই সমস্ত চিন্তা করে আমরা এই নতুনভাবে, এটা আগে ছিল না, প্রথম আমরা শুরু করতে যাচ্ছি। এবং এইসব এলাকাতে 1 টাকা 20 পয়সা পার প্যাসেঞ্জার কিলোমিটার। পর স্মল বাস, ছোট বাসগুলো, বড় ছোট আছে, বড় ছোটগুলোতে 1 টাকা 45 পয়সা কম যাবে, কম লোক নিয়ে যাবে, এটা করেছি। আরেকটা আমরা করছি যেটা আগে ছিল না, এক্সপ্রেস বাস সার্ভিস। এর লিমিটেড স্টপেজ থাকবে এবং এক্সপ্রেস বাসগুলো বিভিন্ন জায়গায় চলবে। আগরতলা রাজধানীকে কেন্দ্র করে সাবরুম যাবে কি ধর্মনগর যাবে, তবে বিভিন্ন জায়গাতে সেক্টরের মধ্যে চলতে থাকবে। এগুলোর জন্য আমরা নতুন পারমিট, এটা আমরা আজকে এখানে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি, আমরা অ্যাক্সিলেটর চালু করব। যারা গাড়ি ব্যবসা করবে, যারা ইচ্ছুক ব্যক্তিরা, তারা তার জন্য পারমিট তারা আমাদের কাছে চাইবে। আমরা নতুনভাবে পার্টিকুলার এক্সপ্রেস সার্ভিসের জন্য, বাসের জন্য আমরা পারমিট দেব। সেখানে নির্দিষ্ট করা থাকবে যে কোথায় কোন স্টপেজ দেবে। এরকম নয় যে অর্ডিনারি বাসের মতো যত তত থামবে, সেটা কোনো ব্যবস্থা থাকবে না। স্পেসিফিক তাদেরকে আমরা সেইভাবে পারমিট দেওয়ার ব্যবস্থা আমরা করছি।
এই সমস্ত নোটিফিকেশন আমরা করতে যাচ্ছি। এবং এরপরে আরেকটা জিনিস যেটা আপনারাই সরকারে আসার পরে প্রথম আমরা বসার পরে মানুষের দাবি ছিল, আর মানুষের দাবি আপনাদের মাধ্যমেই হয়। প্রথমত সিটি বাস সার্ভিসের জন্য সমস্ত সংবাদপত্র বন্ধুরা আপনারা সবসময় সরকারকে আপনারা এই সতর্ক এইভাবে নোটিশে দিতেন যে মানুষ সিটি বাসের জন্য মানুষের অসুবিধা হয়, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা বা অন্যান্য যারা মহিলারা যারা বিভিন্ন সময়ে যাদের বাইরে কোথাও টিউশন নিতে হয়, কোথাও যেতে হয়, যেমন তাদের চলাফেরার জন্য অটো সার্ভিসটা ঠিক মতো তাদেরকে দিত না। তাদের সিটি বাসের দাবি খুব ছিল। আপনাদের এবং মানুষের চাহিদাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু সিটি বাস সার্ভিস চালু করেছিলাম। সকলে জানেন যে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে টিআরটিসির মাধ্যমে আমরা একসঙ্গে কয়েকটা রুটে প্রায় 32টা বাস আমরা চালু করেছিলাম 4টে রুটে, একটা রুটে 8টা বাসগুলো আমাদের টিআরটিসির মাধ্যমে দেওয়া হয়েছিল এবং সেগুলো টেন্ডার করতে হয়েছে। টেন্ডার করে যারা যারা ইচ্ছুক ব্যক্তিরা নিয়েছে আমরা তাদেরকে গাড়ি দিয়েছি, শুরুও করেছিল। কিন্তু সেই বাস সার্ভিস কিন্তু যতটা চাহিদা ছিল, যতটা ডিমান্ড করেছে তারা বা আপনাদের মাধ্যমে, সেটা কিন্তু সেভাবে ব্যবহার কেউ করেনি। তাতে কি হয়েছে, স্বাভাবিকভাবে একটা এগ্রিমেন্ট করে গাড়ি নেওয়ার পরে যদি গাড়ি না চলে, তার যদি অর্থনৈতিক দিয়ে তার লস দিতে হয়, সরকার তো তার এগ্রিমেন্ট মোতাবেক টাকা দেবে। সেখানে কিন্তু গাড়িগুলো আমাদের কাছে ছেড়ে দিয়ে চলে গেছে। তো এটাকে আমরা বন্ধ করা, এখন বন্ধ হয়নি, গাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু আমরা চাই, সরকার চায় যে মানুষেরকে এই পরিষেবা দেওয়ার জন্য নতুন কিভাবে পদ্ধতি করতে হয়, তাকে সমস্ত কিছু রেখে আমরা আবারও এই আগরতলা স্মার্ট সিটির মধ্যে আমরা এই বাস সার্ভিস চালু করতে যাচ্ছি। এবং তার জন্য একদম স্পেসিফিক স্টপেজ থাকবে, টাইমিংস থাকবে, যাতে বাসগুলো চলতে পারে। এবং সরকার চাইছে এটা প্রাইভেট সেক্টরকে এটা এনকারেজ করার জন্য। সরকারের কাছে সব থাকলে সেটা হয় না, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং মিনিমাম চার্জ ফর সিটি বাসেস 2 কিলোমিটার, আগে ছিল একটা সিস্টেম, সিটি বাসগুলোর আগে ছিল একটা সিস্টেমে ছিল, সেটা কিছুটা মডিফাই করে আমরা চাইছি। আগে উঠলেই যেতে হতো 4 কিলোমিটার ডিস্টেন্সে ছিল, সেটাকে আমরা 2 কিলোমিটার পর্যন্ত। এগুলো বাসের ভাড়াও কিছু ডিফারেন্স করেছি, মানুষের সুবিধা যাতে হয়, ছোট ছোট শর্টেজ ডিস্টেন্সে করতে পারে। আগে ছিল আপ টু 4 কিলোমিটার পর্যন্ত, 4 কিলোমিটার মধ্যে ছিল, যেখানে ভাড়াও নির্দিষ্ট করা ছিল। নন এসি বাসে 6 টাকা, এসি বাসে ছিল 10 টাকা, আপ টু 4 কিলোমিটার ছিল। এটাকে আমরা কিছুটা কমিয়ে সিটি বাস সার্ভিসটাকে আগরতলা এরিয়ার মধ্যে আমরা এটাকে একটু রেট বাড়িয়ে আমরা করেছি। সেটা 7.20 মানে 7 টাকা 20 পয়সা, 6 টাকার জায়গাতে, আর 10 টাকাটা 12 টাকা করেছি। হ্যাঁ, এবং সেটা 2 কিলোমিটার পর্যন্ত 6 টাকা। আগে ছিল একটু, তাতে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের সুবিধা। এবং সেটা আরেকটা আমরা নতুন সৃষ্টি করেছি শুধু কথা যে কখনো আগে এগুলো করা হয়নি, এবারে আমাদের করা হয়েছে, যেখানে নাইট সার্ভিস চালু করা। নাইট সার্ভিস বলতে কিরকম হবে, যেমন বাসের ক্ষেত্রে, শহরে সিটি বাসের ক্ষেত্রে সেটা আমরা রাত্রি 9টার পরে গাড়ি যতক্ষণ চলে আপ টু পরের দিন মর্নিং 5টা পর্যন্ত থাকবে, যেটা থাকে। এতে গাড়ি চলাচলের জন্য আমরা ইনফ্লুয়েন্স করছি, যেখানে মানুষের হয় সেখানে কিছুটা হয়তো, যেমন 6 টাকার জায়গায় সেটা 8 টাকা ভাড়া হবে। এরকম ভাবে আমরা চাইছি সেখানে নাইট, এটা সিটি বাসের ক্ষেত্রে, শুধু সিটি বাসের ক্ষেত্রে নয়, আদার যদি অ্যাক্টিভিটিস বাস সার্ভিস আছে আমাদের রুটগুলোতে যেখানে চলছে, সেখানে কিন্তু আমরা নাইট সার্ভিসের জন্য আলাদা করে আমরা শুরু করি। সেটা হবে রাত্রি 8টা থেকে সকাল 5টা পর্যন্ত। কেননা এটা বিভিন্ন জায়গায় যাবে, সেটা শহরে 9টা চলতে পারে, কিন্তু বাইরে 8টা থেকে 8টা। সেটার জন্য কিছুটা ভাড়া আমরা বাড়িয়ে 20% ভাড়া, নর্মাল বাসের থেকে 20% ভাড়া আমরা সেখানে পাবে যারা গাড়ি চালাবে। আমরা দেখেছি সবসময়, আমি প্রায় দেখি, অভিযোগ আমার কাছে আসে, রাত্রেবেলা 7টার পর থেকে আপনি মনে করেন আমার সাবরুম, আজকে সমস্ত জায়গা ছোট হয়ে গেছে, এটা ভাবলে চলবে না যে এটা অনেক দূর। এখন মানুষ সুবিধা চায়, আর সেই সুবিধা কি করে দিতে হবে সেটা আমাদের সিদ্ধান্ত।
অনেক সময় আমি দেখি উদয়পুর থেকে অনেকে গভর্নমেন্ট এমপ্লয়িজ বা আদার্স কোনো ইম্পর্টেন্ট তারা আসবে আগরতলা, সন্ধ্যা 6-7টার পর তাদের কোনো গাড়ির ব্যবস্থা থাকে না। তখন ছোট ছোট বিভিন্ন গাড়ি তারা মনোপলি রেট বলে মানুষের উপর খুব মানে খুব এটা হয়। তো এটা খুব আমরা উপলব্ধি করেছি, এটা রিয়েলাইজ করেছি। তখন সেখানে আলোচনা করে আমরা ঠিক করেছি রাত্রে 8টার পরও বাস সার্ভিস থাকবে, 8টার পরও গাড়ি সার্ভিস থাকবে। সরকারের নির্ধারিত সেই রেটগুলো তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে, 20% বেশি বাড়া দেবে। চালু সময় এই নোটিফিকেশন চালু হওয়ার পরে আমরা সেগুলো অটোমেটিক আমরা ইমপ্লিমেন্টেশন হবে। হ্যাঁ, এটা চালু হয়নি, আজকে আপনাদের মাধ্যমে প্রথম দিচ্ছি, আমাদের নোটিফিকেশন অলরেডি ঘোষণা হয়ে যাবে আজকে, এবং কালকের থেকে সেই ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা চেষ্টা করব। এবং এই যে বিভিন্ন রকম, এটা একটা আইটেম, একটা ইস্যু নয়। আপনি বুঝতে পারছেন আমি আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি, ডিটেলসে যাচ্ছি, ডিটেলসকে লম্বা বলতে হবে, একটা বাসের কথা বলতে হবে, একটা গাড়ির কথা বলতে হবে। জাস্ট আমি টাচ দিচ্ছি স্পেশালি যে ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিচ্ছি আমরা নতুন নতুন ইস্যুগুলো আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া, এই কারণে যে এই ধরনের সার্ভিস সরকার আমরা প্রোভাইড করতে চলেছি যাতে মানুষ এটা অ্যাভেল করে। এবং সেটা শুধু একবার কেন, এবং এটা করার পরে আমাদের দপ্তরের বিভিন্ন অফিসার্সরা এটা নিয়ে টোটালি এটা আপনাদের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্নভাবে ডিসপ্লে করা হবে, গাড়িতে থাকবে, যাতে মানুষ সবাই এটা সম্পর্কে অবগত হতে পারে। নতুন জিনিস যেটা নেই সেটা ভালো করে বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে, এটার জন্য আমরা সেটা করবো। তো এই নাইট সার্ভিস আমরা চালু করতে যাচ্ছি। এবং সিটি বাসের কথা বললাম, আমি নাইট ফেয়ারের কথা বললাম, এবং সরকারি থেকে বেসরকারিভাবে সবাই এগিয়ে আসুক, তাহলে মানুষেরা সুযোগটা হবে। এবং এই সঙ্গে এরপরে আরেকটা ইস্যু আসছে অটো সার্ভিস। এর মধ্যে ছোট গাড়ির আছে, সেটা যাচ্ছে বলবো, সংক্ষিপ্ত বলে দেবো আপনাদের। অটো সার্ভিসের 2 টাইপ সার্ভিস, একটা কন্ট্রাক্ট অটো, আরেকটা যেটা আমরা সরকার করতে যাচ্ছি সেটা হচ্ছে মিটার অটো। কন্ট্রাক্ট অটো সম্পর্কে আপনারা সকলেই জানেন যে কন্ট্রাক্ট অটো সার্ভিস আমাদের রাজ্যে চলছে। সরকার আসার পরে যেখানে কন্ট্রাক্ট অটো আমরা অনেক দিয়েছি রাজ্যে, প্রায় 7,000 অটো পারমিট এ রাজ্যের, সারা রাজ্যের বেকার ছেলেদের বা মেয়েরা যাদের নামে চাইছে তাদেরকে আমরা দিয়েছি, যাতে 7,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা ট্রান্সপোর্ট দপ্তরের মাধ্যমে আমরা করেছি। সরকার সিদ্ধান্ত হয়েছে, আপনারা জানেন যে একজনের নামে এক ব্যক্তির নামে একটি অটো দেওয়া হবে। আগে যদিও এক ব্যক্তির নামে 10টা 50টা অটো ছিল। সরকার চাইছে যাতে সবাই কর্মসংস্থান হয়, এবং তার জন্য আমাদের সিস্টেম একটা অটো, একজনের নামে একটা অটো হবে। এরকম করে 7,000 অটোর মতো আমরা অলরেডি আমরা পারমিট দিয়েছি রাজ্যে 3 বছরে। তো এই অটো সার্ভিসটাকে যাতে তারা পায়, তাদেরও হবে, মানুষের সুবিধা হবে। এই অটো সার্ভিস আগে কন্ট্রাক্ট অটো ছিল, আপনারা জানেন। কন্ট্রাক্ট অটো 2012-তে রেট থেকে আমরা 6 টাকা ছিল, 18-তে আমরা 60 টাকা 20 পয়সা করেছিলাম, আপ টু 4 কিলোমিটার, 4.16 কিলোমিটার, 0 to 4.16 কিলোমিটার এটা করা হয়েছিল পার কিলোমিটারে 7.20, এবং 3 জনের বেশি অটো চলতে পারবে না, সেটা ছিল। এবং সেটাকে আমরা এইবার 2021-এ অলরেডি আমরা 8 টাকা 66 পয়সা আমরা করেছি। এটা 4 কিলোমিটারকে কমিয়ে 0.2 কিলোমিটার আপ টু 20 রুপিস। That is metro. এটা আপ টু ডেট, এটা কন্ট্রাক্ট অটোটা যে 8 টাকা 66 পয়সা পার কিলোমিটার পার প্যাসেঞ্জার, পার কিলোমিটার পার প্যাসেঞ্জার। তাহলে এটা হয়ে যেটা পাবে সেটা হবে, সেটা আমরা করতে যাচ্ছি। এটা আগে ছিল যেরকম ডিজেল বা সিএনজি বা পেট্রোল, সেম রেট, এসবের ক্লাসিফিকেশনের প্রশ্ন। প্যাসেঞ্জার যখন ওঠে তখন সে বোঝে না যে আমি পেট্রোলে চড়ছি না ডিজেলে চড়ছি। সুতরাং ওই জিনিসগুলো আমরা কভার আপ করে এখন এই জায়গাটা আমরা এটা করেছি। নাইট ফেয়ারের ব্যবস্থা আছে, 8 টাকা 66 পয়সা যেখানে আছে, সেটাও যদি রাত্রিবেলা ওই শহরের ওই সিস্টেম যদি কেউ অটো চলে, সেখানে 10 টাকা 40 পয়সা করে পার কিলোমিটার পার প্যাসেঞ্জারকে দিতে হবে। এটা হচ্ছে কন্ট্রাক্ট অটোর ক্ষেত্রে। আপনাদের
এটা আপনারা জানেন, আমরা এর আগেও আমরা মিটার অটো সম্পর্কে অনেকবার বলেছি বিভিন্ন আলোচনা ক্ষেত্রে। আমরা তৈরি মিটার অটো অলরেডি, আমরা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এডিসি নির্বাচনের আগে আমরা শুরু করার জন্য প্রস্তুতি আমরা নিয়েছিলাম। প্রায় তৎকালীন সময়ে প্রায় 500-র উপরে অটো যেখানে মিটার লাগিয়ে তারা তৈরি ছিল। এখন বোধহয় এটার সংখ্যা অনেক বেড়েছে এবং আমরাও একটা পরিকল্পনা নিচ্ছি খুব সহসা এই মিটার রিডিং অটো আমরা চালু করবো। এই মিটার রিডিং অটো কি করে হবে? আগে ছিল যে 4 কিলোমিটার 4.16 কিলোমিটার পর্যন্ত রেট ছিল, এর বেশি হবে না। এখন আমরা সেটাকে আরেকটু ভায়াবিলিটি করার জন্য, মানুষের সুবিধা এবং অটোদেরও সুবিধার জন্য আমরা সেটা আপ টু 2 কিলোমিটার, 2 কিলোমিটার উঠলে পরে মিনিমাম 20 টাকা একটা প্যাসেঞ্জারকে দিতে হবে। সিঙ্গেল প্যাসেঞ্জার কি 2জন প্যাসেঞ্জার আপ টু 3, 3জনে উঠো যদি যায়, সে 2 কিলোমিটার চললে তাকে 20 টাকা পে করতে হবে। আগে 4 কিলোমিটার 30 টাকা দিতে হতো, আজকে সেখানে 2 কিলোমিটার 20 টাকা। তো এবার প্রতি কিলোমিটার 10 টাকা, মানে প্রতি 100 মিটার, এটাকে আমি ছোট করে দিয়েছি যাতে বোঝার জন্য মানুষের। অনেকে যায় 500 মিটার যাবো, আমি 1 কিলোমিটার পুরো যাবো না, তাহলে প্রতি 100 মিটার 1 টাকা করে বাড়বে, পার কিলোমিটার 10 টাকা বাড়বে। আমি যদি এখন 3 কিলোমিটার যাই, কত দিতে হবে আমাকে? 30 টাকা দিতে হবে। 4 কিলোমিটার দিলে কত হবে? 40 টাকা দিতে হবে। আগে ছিল 30 টাকা। এই যে এইটু রেটটা বেড়েছে। এতে কি হবে? অনেক ছোট ছোট জায়গা অনেকে চায় যে একটু উঠবো, আমি তাড়াতাড়ি চলে যাবো। মনে করেন আমার সেক্রেটারিতে বলবে আমি চলে যাবো পুরনো রাজভবনে, সে চলে যাবার উঠে যাবে, তাহলে নিয়ে যাবে। এটা রেগুলার সার্ভিস হবে, মানুষের এই সুযোগটা পাবে। তো এটার ব্যবস্থা আমরা করেছি। এটা এবার নতুন মিটার সার্ভিসে আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো ওয়েটিং চার্জও থাকে একটা, দাঁড়িয়ে গেল, ওকে দাঁড় করিয়ে রাখলো, কথা বললো, তো মানে 5 মিনিটের জন্য 5 টাকা ওয়েটিং চার্জ। এগুলো সমস্ত কিছু এখানে মানে মিটার রিডিংয়ে এটা আমাদের কমপ্লিট করবো এবং সেটা হবে। এতে আমি মনে করি এই মিটার অটো, আপনারা সকলে জানেন আগরতলা শহরের যতই আমরা চেষ্টা করি না কেন, একটা এই যে পুরা রাস্তাঘাট জাম হয়ে থাকে এবং এতে সত্যিকারের একটা বড় অচল অবস্থা সৃষ্টি হয়। মিটার রিডিং অটো চালু হলে সে কোথাও দাঁড়াবে না, অলওয়েজ সে মুভিংয়ে থাকবে, কোথাও নেবে, কোথাও ড্রপ করবে, চলতে পারে, কোথাও ওয়েটিং সে বসতে পারবে না। এয়ারপোর্টের অনেক সমস্যা আছে। তো এই যে জিনিসগুলোর জন্য মিটার রিডিং অটো খুব এসেনশিয়াল। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা গত 3 বছরে প্রথম থেকে এই প্ল্যানিং সরকারের আছে, আমরা কিন্তু এই 7000 অটো যে আমরা দিয়েছি, অফিসের একটি অটো আমরা আগরতলা এএনসি এরিয়াতে পারমিট ইস্যু করিনি। 3 বছরে আগরতলা এই এএনসি এরিয়াতে একটি অটো আমরা পারমিট ইস্যু করিনি। কি হয়েছে? এক্সচেঞ্জ। অনেক আছে পেট্রোলের অটো আছে, সে ড্যামেজ করে দেবে, তাকে নতুন অটো চাই, একটার পরিবর্তে একটা, তার পারমিট আছে, সে আগরতলা এএনসি এরিয়াতে সে পেয়েছে। কিন্তু নতুন অটো, এই সাথে নতুন অটো কিন্তু আমরা কোথাও আমরা এটা দেইনি। কেন দেইনি? আমাদের প্ল্যানিং আছে যে আগরতলাতে আলটিমেটলি প্রথম এএনসি এরিয়াতে 100% অটো মিটার সার্ভিস চালু করার লক্ষ্যে সরকার চলছে। এতে দুটো জিনিস হবে, মানুষ তার ন্যায্য ভাড়া দেবে, মানুষ তার যথেষ্ট সুযোগ দিতে পারে, তাদের সার্ভিস ভালো পেতে পারে, এবং সেই সঙ্গে ভাড়াও নির্দিষ্ট থাকবে। সার্ভিস সময় আগে অটো কি হতো, চলো আমি বটতলা থেকে আমি এখানে জিবিতে যাব, নির্দিষ্ট, যদি বলে আমি দশমিকে যাব, তা আলাদা রুটটা থাকে, সেখানে আসবে না। এখন যদি কেউ বলে আমি রামনগরের 8 নম্বরের ভেতর থেকে যাব, আমি যাব এয়ারপোর্টে বা আমি যাব কোথাও, সে কল করলে সে মিটার রিডিং অটো, তার মিটার তার চার্জ হবে, সে কিন্তু সে ঘুরতে পারবে, সে ওখান থেকে মানুষ একদম ডোর স্টেপে গিয়ে অটো সার্ভিসটা পেতে পারে। শহরের অন্তত এই সুবিধার জন্য আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং অটো সার্ভিস এবং এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। এলএনবি যেসব ছোট গাড়ি আছে, এই গাড়িগুলো আমরা রেট ওই অ্যাকর্ডিংলি যে অন্যান্য গাড়ির সঙ্গে যা ভাড়া ছিল
বাকি গাড়ির সঙ্গে গিয়ে আমরা ছোট গাড়িগুলো আমরা ভাড়া বাড়িয়েছি। এটা সিমিলারিটি দেখে আমরা আপনাদের সব পেপার দিয়ে দেবো আমরা, এবং এর সঙ্গে ফিক্সড রেট যা পার ডে থাকে না, ফিক্সড রেট যা পার ডে, এগুলো আমরা বিভিন্ন গাড়ি ক্লাসিফিকেশন গাড়ি অনুযায়ী ভ্যাট করে আমরা এগুলো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। हम लोग ना ट्रांसपोर्ट के जो गाड़ियां हैं ना उसके लिए किया है। ये ओमनी गाड़ी जो छोटा वाला है वो फाइनेंस डिपार्टमेंट इशू करता है। हम लोग एसयूवी गाड़ी के लिए, एलएमवी एसयूवी गाड़ी के लिए पहले भी इशू हुआ, अभी भी उसी के लिए है। और एलएमवी का जो दूसरा गाड़ी है उसका 12 रुपीज पर किलोमीटर है, जो भी गाड़ी हो, बड़ा हो छोटा हो, या 12 रुपीज पर किलोमीटर। आगे 10.59 था, 59 था, अभी 12 रुपीज है। अभी 12 रुपीज। और एलयू वो बड़ा वाला एसयूवी होता है ना जिसका, उसके लिए आगे 15 रुपीज था, अभी 17.5 है। आपका प्रेस रिलीज में भी वो मेंशन किया। এই ডিপারেন্টলি এটা আছে, হিল এরিয়া ট্রেডের সময় সেপারেট করা আছে। তো এই আমাদের মোটামুটি নতুনভাবে গাড়ির আমরা এটা চালু করতে যাচ্ছি। আমরা জানি যে আমাদের এই কাজ শুরু করার সঙ্গে যথেষ্টভাবে দাবি ছিল, অনেক দিন ছিল। কোভিড-19কে কেন্দ্র করে এর আগেও বিভিন্নভাবে অনেক রকম অভিযোগ আমাদের কাছে ছিল। প্যাসেঞ্জার বেশি নিত, কোভিডকে মান্যতা দিত না, সমস্ত কিছু মাথায় রেখে আমরা এর আগে বাড়ানোর কথা ছিল, কিন্তু পরিপ্রেক্ষিতে এটা যেহেতু ভ্যারাইটি টাইপ অফ কার্স, ভেহিকেলস, মানে ক্যারিয়ার গুডস আছে, গুডস ক্যারিয়ার আছে, ছোট গাড়ি, বড় গাড়ি, অটো, এবং সব কিছু নিয়ে এটাকে একটা সরকারিভাবে সিদ্ধান্ত হলে সব হিসাব বিচার করে করতে হয়, জন্য একটু সময় আমাদের নিয়েছে। এবং আমার বিশ্বাস যে আমাদের এই সময়ে যারা গাড়ি যারা চালায়, যাদের মালিক, তারাও যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত। এটা সত্য কথা যে এটা তো বলার অপেক্ষা থাকে, আপনারা জানেনও। যদি আমি বলি যে কতটা রেট ডিফারেন্স হয়েছে, আমি একটু আপনাদের আইডিয়া দিচ্ছি। 2012 সালে 67 টাকা 17 পয়সা ছিল পেট্রোলের পার লিটার। জুলাই 2018 যখন আমরা বাড়াই রেট, তখন ছিল 70 টাকা 29 পয়সা। আজকের দিনে পেট্রোলের পার লিটার রেট 90 টাকা 64 পয়সা। আমি আগত রেট বলছি, 90 টাকা 64 পয়সা পার লিটার পেট্রোল, যা ছিল গত বছর 70 টাকা, 2018-তে 70 টাকা 29 পয়সা। 28.9% এটা বৃদ্ধি পেয়েছে। ডিজেল যেখানে 2012 সালে 46 টাকা 75 পয়সা ছিল, আর জুলাই 2018-এ 63 টাকা 84 পয়সা পার লিটার ছিল। আজকের দিনে 84 টাকা 21 পয়সা, 31.9% ইনক্রিজ হয়েছে। সিএনজি 32 টাকা 46 পয়সা ছিল 2012-তে, এবং 2018-তে 40 টাকা ছিল পার কেজি, আর আজকের দিনে সেটা 55 টাকা, 52 টাকা আগরতলাতে, বাউর সাইডে 55 টাকা। এইভাবে ডিজেল, পেট্রোল, সিএনজি রেট বৃদ্ধি পেয়েছে। এবং সেই সঙ্গে আমাদের এই জায়গায় চিন্তা ভাবনা করে গাড়ির মালিকদেরও বাঁচতে হবে, রাজ্যের মানুষকেও তাদের যাতে এই ভাড়া তাদের সহ্যের মতো থাকতে পারে, তারা এটার মধ্যে এই জন্য চিন্তা করে সরকার এটা করেছে, যাতে এই অবস্থায় কোনো অংশে না হয়। এবং আমার বিশ্বাস যে এটাতে মানুষেরও খুব একটা বেশি রকম হবে না। তবে সার্ভিস রেট বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল, নতুনভাবে আমরা বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য প্রভিশন আমরা রেখেছি, এবং এতে মানুষ উপকৃত হবে এবং মালিকরাও তাদের খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, এটা রাখছে। আর এরপরে নতুন আমি চাই আমার প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব কিছু নতুন আরও কিছু অ্যাডপ্ট করতে যাচ্ছে, যেটা হবে সেটা ওনার উদ্দেশ্য। एक है कि हम लोग
हर एक जो ट्रांसपोर्ट गाड़ी है, ट्रांसपोर्ट व्हीकल में डिजिटल पेमेंट शुरू करना चाहते हैं, ताकि आजकल तो सभी के पास ये गूगल पे, पेटीएम वगैरह सब है ना, उसका व्यवस्था सरकारी गाड़ी में भी शुरू करेंगे और प्राइवेट गाड़ी में भी हम इसका शुरू करने का प्रोत्साहन करेंगे। डिजिटल पेमेंट का जो करने की वजह से मान लीजिए, बिकॉज छोटा चेंज तो नहीं मिलता है, बाकी जगह में तो हर जगह में मल्टीपल ऑफ 5, मल्टीपल ऑफ 10 करता है बाकी स्टेट्स भी। अगर डिजिटल पेमेंट हो गया तो 1 रुपये के हिसाब से करने से प्रजा के लिए भी इट विल बिकम मोर कन्वीनियंट फॉर द कस्टमर्स। ये एक है। दूसरा है कि जो जितना भी गाड़ी है हम ये निर्देश देंगे, चाहे वो कॉन्ट्रैक्ट गाड़ी हो या स्टेज कैरेज गाड़ी हो, हर एक गाड़ी का बाहर में और अंदर में हर एक गाड़ी का फेयर कितना है, दिन में कितना फेयर है, नाइट में कितना फेयर है, हम लोग उसका तैयार करेंगे और जल्दी ही हर एक गाड़ी के बाहर में और अंदर में भी क्या क्या रेट है, क्या क्या फेयर है, वो चिपका देंगे। फेयर चार्ट विल बी डिस्प्लेड इन एवरी व्हीकल। ये हम लोग उसके लिए ये भी करेंगे। सो दीज आर द न्यू थिंग्स। और दूसरा ये जो गुड्स ट्रांसपोर्ट के बारे में जैसे मंत्री जी ने कहा, उसमें ये कि लाइट पहले तो हम लोग एक फिक्स्ड इतना रेट है बोल के गुड्स ट्रांसपोर्ट का करते थे। अभी तो लाइट गुड्स व्हीकल जो 7.5 टन से नीचे है उसके लिए लाइट गुड्स व्हीकल, और 12 टन टू 7.5 टन से 12 वो मीडियम गुड्स व्हीकल, और 12 टन के ऊपर में वो हेवी गुड्स व्हीकल, उसके लिए अलग अलग रेट्स हमने फिक्स किया है। तो इस हिसाब से हम लोग ये जो ये फेयर चार्ट को हम मोटर स्टैंड में भी, हर एक मोटर स्टैंड में भी डिस्प्ले करने का डिस्प्ले करेंगे, और हमारा ट्रांसपोर्ट डिपार्टमेंट का वेबसाइट में भी डिस्प्ले करेंगे। और जब ये परमिट्स का, जब नूतन परमिट्स वो लोग लेंगे या परमिट्स का रिन्यूअल के लिए लोग आएंगे, उस समय उनका जो गाड़ी का टाइमिंग के साथ हम लोग गाड़ी का परमिट देने का हम लोग का ये इरादा है, ताकि वो टाइमिंग वहाँ पे मेंटेन होगा और वेबसाइट में भी डिस्प्ले हो जाएगा, ताकि कितना बजे कितना कौन सा गाड़ी कहाँ पे अवेलेबल है वो सबको मालूम चल जाएगा। इस तरह से कुछ नया सिस्टम लाने का कोशिश कर रहे हैं। और एक्सप्रेस बस के लिए भी कौन सा बस एक्सप्रेस बस होना चाहिए और कितना स्टॉपेजेस परमिट है, कितना डिस्टेंस के लिए, उसके लिए भी हमारे नोटिफिकेशन में हम लोग आज ही निकालेंगे 5-6 नोटिफिकेशन। वो नोटिफिकेशन में डिटेल्स गाइडलाइंस भी रहेगा। আরেকটা কথা আপনাদের আমি অবগত জানাচ্ছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এই ভাড়া বৃদ্ধিটা, এটা অনেক ক্যাটাগরিতে অনেক কিছু আছে। এটা চট করে একটা ইয়েতে সেটা সাধারণ মানুষের কাছে বোধগম্য হওয়াটা একটা প্রশ্ন হবে। তার জন্য ডিপার্টমেন্ট সব রকমভাবে আমরা এটা করার পরে আমরা সেটা মানে বলেছে আমাদের প্রিন্সিপালের কাছে ডিসপ্লে তো হবে, এটা তো হবেই। কিন্তু এরপরও আমাদের অফিসার্সরা সবাই বেশ কিছুদিন যাবো সেখানে এটা বিভিন্ন সময় রাস্তায় থাকবে এবং বোঝাবে। আপনাদের উদ্দেশ্যে বলছি আমি, কারণ আপনাদের মাধ্যমে বলাটা আরো বেশি স্পিডিলি এবং মানুষের কাছে পৌঁছাবে। এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনারা পেপারস পেয়ে যাবেন, সব এটা নোটিফিকেশনের পেপারস পাবেন, এরপরও যদি ডিটেলস যদি আরো জানার থাকে যে এই কোথাও আপনাদের কাছে এটা কমপ্লিকেসি দাঁড়াচ্ছে, সেখানে আপনারা অবশ্যই আসতে পারেন। আমরা দরকার হলে আলাদাভাবে সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করে নেব। কোনো প্রশ্ন আছে? না, 58 पैसे से 73 पैसे हुआ है, 25%। मिनी 72 पैसे से 90 पैसा, वो भी 25% है। পেপার তো দেখা গেছে যে সরকারি ডিপার্টমেন্ট যখন গাড়ির জন্য কোনো কোটেশন বলা হয়, যে কোনো ডিপার্টমেন্ট চাইতে পারে যে হায়ার করার জন্য, যে বলে যে 2020 গাড়ি চাই, কিন্তু এটা তো ঠিক আছে 20 গাড়ি চাই, কিন্তু অনেক গাড়ি আছে 90 কেনা হয়েছে, 80 কেনা হয়েছে বা 70 কেনা হয়েছে, কিন্তু গাড়িটা অনেক চলছে, অনেক কম। ইট মিনস গাড়ির কন্ডিশন ইজ গুড। এই জিনিসটা যদি রাখেন তাহলে বেশ ভালো হয়। এটা কিন্তু প্রশ্ন আছে যে শুধু একটা ক্রাইটেরিয়া যে কেন অনলি 20 গাড়ি, গাড়িটা চলে না, যে গাড়িটা 70 কেনা হয়েছে গাড়িটা চলে, ওটা ওয়েল কন্ডিশন, তো ওই ক্রাইটেরিয়াটা রাখা উচিত। যে আপনার বক্তব্যটা আমি স্বীকার করি, আমাদের কাছে অনেক সময় অভিযোগটা আসে। হ্যাঁ, এটা কিন্তু এই ম্যাটারটা টোটালি অনেক সময় এটা মেনে পড়ে যায়, না, আপনি বলেছেন এটা আমরা দেখবো, কিন্তু আমি একটা কথা ফাঁকি দিয়ে বলি, ম্যাটারটা কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করে না, এটা
এটা ফিনান্স ডিপার্টমেন্ট করে, ঠিক আছে? ওরা ক্রাইটেরিয়াটা দিয়ে দেয় যে আমি 2020 মার্চ মাসের গাড়ি নেব, আপনি ফেব্রুয়ারিতে লোকে নেবেন, ঠিক আছে না? এটা আমরা জানি। এটা সম্পর্কে অনেক সময়, কারণ রাজ্যের মানুষ যারা এটা যুক্ত তারা তো অতটা জানে না, তারা সবাই মনে করে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গাড়ি করে। এই সম্পর্কে আপনি যেটা বলছেন এটা আমাদের কাছে প্রায় কিন্তু একটা অভিযোগ আছে। তবে এটা ঠিক আছে যে গাড়ি ফিট, মানে গাড়ি ফিট থাকবে, রেজিস্ট্রেশন পেপারস এভরিথিং সব ঠিক থাকবে। এবং যদি গাড়ি ফিট থাকে, তার যদি অনেক সময় ডিপার্টমেন্ট থাকে যে ফ্রেশ গাড়ি চাই, কারো গাড়ির হয়তো মানে কিছু রং কালার বলুন বা আদার্স এসবটা দেখতে পারি। তবে এটা ঠিক গাড়ি ফিট থাকলে করা যায়। আমরা এই সম্পর্কে তো আপনারা যেহেতু বলেছেন, এটা আমরা কনসার্নিং ডিপার্টমেন্ট তাহলে এটা আলোচনা করবো অবশ্যই।